মাঝে মাঝে গন্তব্য আমাদের টানে, আবার মাঝে মাঝে আমরা গন্তব্য খুঁজে নিই। শ্রোতারা, মফস্বলের এক যুবক কাশ্মীরে ভ্রমণ করতে যায়। তবে সেখানে এক কাশ্মীরি তরুণী তার জীবনে যা ঘটালো তা আপনারা কল্পনাও করতে পারবেন না। শ্রোতারা, বর্তমান কাহিনীটি আসামের একটি ছোট্ট জনপদের, যেথায় অর্ণব নামের এক ছিমছাম যুবক বসবাস করত। শ্রোতারা, বর্তমান কাহিনীটি শুনতে কোনো উপন্যাসের মতো ঠেকতে পারে, তবে অর্ণবের ভাগ্যে যা রচিত হয়েছিল তা তার সমস্ত জগৎটাই পাল্টে দিয়েছিল। কৈশোরকাল হতেই অর্ণবের ভ্রমণ করার প্রবল আগ্রহ ছিল। অঞ্চলে যখনই কোনো উৎসব হতো, পাহাড়ের কোলে কোনো মেলা বসত বা নিকটবর্তী জেলায় ভ্রমণের সুযোগ আসত, অর্ণব সকলের পূর্বে প্রস্তুত থাকত। অজানা স্থান দর্শন, অচেনা মানুষের সঙ্গে আলাপ জমানো এবং ভিন্ন ভিন্ন সংস্কৃতি উপভোগ করা তার নেশায় রূপান্তরিত হয়েছিল। তবে তার হৃদয়ে বহু বছর যাবৎ একটি আকাঙ্ক্ষা সুপ্ত ছিল, একবার কাশ্মীরে অবশ্যই পাড়ি জমাতে হবে। সে হামেশাই ল্যাপটপে কাশ্মীরের উপত্যকা, হ্রদ, বাগান এবং ওখানকার মনোরম তুষারপাতের দৃশ্য দেখত আর ভাবত কবে সেই ক্ষণ আসবে যখন সে নিজে সেখানে পৌঁছবে এবং নিজের দৃষ্টিতে সবকিছু অবলোকন করবে। এক ভোরে অর্ণব অধিক কিছু না ভেবেই সিদ্ধান্ত নিল যে আর কালক্ষেপণ করা চলবে না। সে পরিবারের সদস্যদের তার ভ্রমণে বেরোনোর কথা জানালে তার পিতামাতা শুরুতে আপত্তি জানালেও পরে যাওয়ার সম্মতি প্রদান করেন, কারণ অর্ণবের জেদ অত্যন্ত তীব্র ছিল। অর্ণব একটি ট্রলি ব্যাগে সামান্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কয়েক প্রহরব্যাপী দীর্ঘ যাত্রার পর সে যখন শ্রীনগর পৌঁছল, তখন তার দৃষ্টি আনন্দে ঝলমল করে উঠল। সম্মুখে বিশাল বিশাল পর্বতমালা, কনকনে হাওয়া, পথে হেঁটে চলা বিচিত্র ধরনের মানুষ, ভিন্ন ভাষা এবং চারধারে এক অদ্ভুত পরিবেশ অবলোকন করে অর্ণব কিছুক্ষণ নির্বাক দাঁড়িয়ে চারপাশ দেখতে লাগল। তার অনুভব হচ্ছিল যেন সে ভিন্ন কোনো গ্রহে এসে উপস্থিত হয়েছে। সেখানে পদার্পণ করার পর সে প্রথমেই ডাল লেকে নৌকা বিহারের সিদ্ধান্ত গ্রহণ করল। লেকে পৌঁছে সে মুগ্ধভাবে চারপাশ দেখল, জল স্পর্শ করল এবং সৃষ্টিকর্তার কাছে শুধু এটুকুই প্রার্থনা করল যেন এই যাত্রাটি অবিস্মরণীয় হয়ে থাকে। ভ্রমণ করার পর অর্ণবের মুখাবয়বে এক অন্যরকম তৃপ্তি বিরাজ করছিল। লেক থেকে উঠেই সে ভাবল এবার এখান থেকে সরাসরি পাহেলগাম চলে যাওয়া উচিত, কারণ সে জেনেছিল পাহেলগাম কাশ্মীরের অন্যতম মনোরম স্থানগুলির মধ্যে একটি। তবে পথ অনেকটা লম্বা ছিল আর তার তৃষ্ণাও পাচ্ছিল, তাই সে প্রথমে একটি ছোট চায়ের দোকানে গিয়ে কফি পানের সিদ্ধান্ত নিল। অর্ণব শান্তিতে পানাহার সম্পন্ন করল। বিল মিটিয়ে দিয়ে তড়িঘড়ি রাস্তায় বেরিয়ে এলো, কারণ তার ট্যাক্সি ছেড়ে যাওয়ার শঙ্কা ছিল। তবে তাড়াহুড়ো করতে গিয়ে সে একটা খুব মারাত্মক ভুল করে বসল। তার টাকার পাউচটি সেই দোকানেই পড়ে রইল এবং সেটার সামান্যতম আঁচ পেল না। কিছুক্ষণ পর অর্ণব ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছাল। পেহেলগামগামী শেয়ার ক্যাবে গিয়ে বসল। গাড়ি ধীর গতিতে এগোতে শুরু করল। অর্ণব কাঁচ দিয়ে বাইরের বরফ ও উপত্যকা দেখছিল। তার ঠোঁটে প্রশান্তি লেগেছিল। সে টেরও পায়নি যে আগামী কয়েক মুহূর্তের ভেতর তার ভাগ্য এমন এক বাঁক নিতে চলেছে যা সে স্বপ্নেও কল্পনা করেনি। গাড়ি শ্রীনগর ছাড়িয়ে অনেকটা পথে গিয়েছিল এবং অর্ণব জানালার ধারে বসে বাইরের অপরূপ সৌন্দর্য, আঁকাবাঁকা পথ আর কুয়াশায় ঢাকা পাইন বন খুব মনোযোগ সহকারে দেখছিল। এমন সময় পরবর্তী বিরতিতে গাড়ি কিছুক্ষণের নিমিত্তে থামল এবং বেশ কয়েকজন যাত্রী গাড়িতে উঠতে শুরু করল। সেই যাত্রীদের মাঝেই এক রূপসী কাশ্মীরি তরুণীও ক্যাবে উঠল। তার মুখে এক স্নিগ্ধ হাসি ছিল, দৃষ্টিতে সাহসিকতা আর অবয়বে এক অদ্ভুত সরলতা বিরাজমান ছিল। সে ধীর পায়ে এগিয়ে এসে অর্ণবের পাশের আসনেই বসে পড়ল। অর্ণব এক মুহূর্তের জন্য তার পানে তাকাল, অতঃপর সংকোচের সাথে নিজের চোখ জানালার দিকে ঘুরিয়ে নিল। গাড়িতে অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। এরপর গাড়ির চালক ভাড়া সংগ্রহ করতে করতে একে একে সব যাত্রীর দিকে এগোতে লাগল। কিছুক্ষণ বাদেই সে অর্ণবের সামনে এসে দাঁড়াল এবং বলল, ভাড়া বের করুন। অর্ণব একটুও না ঘাবড়ে নিজের জ্যাকেটে হাত ঢোকাল
কিন্তু পর মুহূর্তেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে অন্য পকেট দেখল, তারপর ব্যাগ দেখল, এরপর প্যান্টের পকেট হাতড়াল, কিন্তু টাকার পাউচ কোথাও দৃশ্যমান ছিল না। এবার তার কপালে বিন্দু ঘাম জমতে শুরু করল। সে আতঙ্কিত হয়ে চালককে বলল যে সম্ভবত তার টাকার ব্যাগ কোথাও পড়ে গেছে, কিন্তু চালক তার কোনো যুক্তিই শুনল না। সে ক্রুদ্ধ হয়ে বলল, যদি করি না থাকে তবে গাড়ি থেকে নিচে নেমে পড়ুন, এখানে কেউ বিনামূল্যে ভ্রমণ করায় না। অর্ণব বারবার বোঝানোর কসরত করছিল যে সে সত্য বচন বলছে, কিন্তু চালক তার কথা মানতে পরিষ্কার অস্বীকার করল এবং তার ব্যাগ ধরে তাকে আসন থেকে ওঠাতে উদ্যত হল। পুরো গাড়ির মানুষ অর্ণবের পানে তাকাতে লাগল। অর্ণবের চোখে অপমান এবং নিরুপায় অবস্থা স্পষ্ট প্রতীয়মান হচ্ছিল। ঠিক তখনই তার পাশে বসা কাশ্মীরি তরুণীটি হঠাৎ নিজের আসন থেকে উঠে দাঁড়াল এবং জোরালো কণ্ঠে বলল, থামুন, এর ভাড়া আমি মেটাবো, একে গাড়ি থেকে নামতে বাধ্য করবেন না। গাড়িতে কয়েক মুহূর্তের নিমিত্তে পিনপতন নিস্তব্ধতা ছেয়ে গেল। অর্ণব হতভাগ হয়ে সেই তরুণীটির দিকে তাকাতে লাগল। মেয়েটি কিছু না উচ্চারণ করেই নিজের পার্স থেকে রুপি বের করে চালককে প্রদান করে দিল। চালক টাকা নিয়ে এগিয়ে গেল। অর্ণব কিছুক্ষণ নির্বাক হয়ে বসে রইল, অতঃপর ধীর স্বরে বলল, কৃতজ্ঞতা, আপনি না থাকলে হয়তো আজ আমাকে মাঝপথেই নেমে পড়তে হতো। মেয়েটি মৃদু হেসে বলল, আমার নাম আয়াত, আর মনে হচ্ছে আজ থেকে আপনার ভ্রমণ একটু ভিন্ন রকম হতে চলেছে। অর্ণব কেবল তার পানে তাকিয়েই রইল, কারণ তার প্রথমবার অনুভব হয়েছিল যে এই সাক্ষাৎটি শুধু কোনো আকস্মিক ঘটনা নয়। অর্ণব কিছুক্ষণ নিশ্চুপভাবে আয়াতের দিকে তাকিয়ে রইল, অতঃপর ধীরে ধীরে হেসে নিজের পরিচয় প্রদান করল। এরপর দুজনের মাঝে আলাপচারিতা শুরু হয়ে গেল। পথ দীর্ঘ ছিল এবং বরফের মাঝখান দিয়ে যাওয়া গাড়িটি কখনো ডানে কখনো বাঁয়ে মোড় নিচ্ছিল। তবে এবার অর্ণবের মনোযোগ বাইরের প্রকৃতির চেয়ে আয়াতের বাক্যালাপের দিকেই অধিক নিবিষ্ট ছিল। আয়াত অর্ণবকে প্রশ্ন করল, সে কাশ্মীরে একা কেন এসেছে। অর্ণব হাসতে হাসতে জানালো যে কৈশোর থেকে তার আকাঙ্ক্ষা ছিল কাশ্মীরে ঘোরার, তাই বেশি কিছু চিন্তাভাবনা না করেই এখানে চলে এসেছে। অতঃপর সে ধীরে ধীরে একথাও জানালো যে তার কাছে আর একটি পয়সাও অবশিষ্ট নেই, কারণ তার টাকার পাউচ রাস্তার কোথাও হারিয়ে গেছে। এ কথা শুনে আয়াত কিছুক্ষণ নীরব রইল, অতঃপর বলল, এবার ফিরে যাবেন কিভাবে। অর্ণব হালকা হাসির সাথে বলল, সত্যি বলতে কি, আমি নিজেই কিছু অনুধাবন করতে পারছি না। জীবনে প্রথমবার এমনভাবে বিপদে পড়েছি। অর্ণবের কথা শুনে আয়াত হেসে ফেলল। কিছুক্ষণ পর সে অর্ণবের দিকে তাকিয়ে বলল, আপনি চাইলে আমার সাথে পহেলগাম নিতে পারেন। সেখানে আমার কাকার একটি হস্তশিল্প ও শাল বিক্রির বিপণী আছে। আমি পড়াশোনা করি এবং অবসরে তাকে সহায়তাও করি। আপনি সেখানে কিছুদিন কাজ করে নেবেন, কিছু অর্থ সঞ্চয় হয়ে যাবে, তারপর নিশ্চিন্তে নিজের গন্তব্যে ফিরে যাবেন। অর্ণব কয়েক সেকেন্ড তার পানে তাকিয়ে রইল। তার কাছে অন্য কোনো বিকল্পও উপস্থিত ছিল না। অজানা প্রদেশ, পকেট শূন্য এবং সামনে থেকে বাড়িয়ে দেওয়া সহায়তার হাত। পরিশেষে সে সম্মতি জ্ঞাপন করল। গাড়ি পাহেলগামে পৌঁছাল। গাড়ি থেকে নামতেই অর্ণবের চোখে বিস্ময় লেখা দিল। সামনে বিশাল নদী, দূরে তুষারমণ্ডিত শৃঙ্গ, শীতল হাওয়া আর শান্ত প্রান্তর। এমন দৃশ্য সে এর পূর্বে কখনো দেখেনি। আয়াত অর্ণবকে তার কাকার ছোট হস্তশিল্পের দোকানে নিয়ে গেল। সেখানে তার কাকা শুরুতে একটু বিস্মিত হলেন, কিন্তু আয়াত সম্পূর্ণ ঘটনা খুলে বলার পর তিনি অর্ণবকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। অর্ণবের মনে হল যেন সে কোনো অচেনা স্থানে নয়, বরং নিজের স্বজনদের মাঝেই চলে এসেছে। পরদিন থেকেই অর্ণব বিপণীতে কাজ করা আরম্ভ করে দিল। কখনো সে কার্পেট গোছাত, কখনো শাল প্রদর্শন করত, কখনো ক্রেতাদের পছন্দমতো জিনিস দেখাত। ধীরে ধীরে আশপাশের অন্যান্য ব্যবসায়ীরাও তাকে চিনতে শুরু করল। দিন অতিবাহিত হতে লাগল এবং অর্ণবের কাছে এই স্থান, এই মানুষগুলো আর বিশেষভাবে আয়াত মনের খুব কাছের হয়ে উঠতে লাগল। সময় দ্রুত পেরিয়ে যাচ্ছিল। সকালে দোকান খুলত, ক্রেতারা আসত, কেনাকাটা হতো, ব্যবসা চলত, আর অর্ণব পুরো মনোযোগ দিয়ে কাজে মগ্ন থাকত। ধীরে ধীরে সে কাশ্মীরি ভাষার অনেক বুলিও আয়ত্ত করে নিয়েছিল। আয়াতের কাকু কাকিমাও এখন অর্ণবকে নিজেদের পরিবারের সদস্যের মতোই মূল্যায়ন করতে শুরু করেছিলেন। আয়াতের কাকিমা তাকে নিজের হাতে খাবার পরিবেশন করতেন, আবার কখনো তার কাকা দোকানের হিসাব নিকাশ বুঝিয়ে দিতেন। অর্ণবের প্রথমবার মনে হচ্ছিল যে মাতৃভূমি থেকে দূরে থেকেও সে নিঃসঙ্গ নয়। তবে এসবের মাঝে একটি বিষয় তাকে প্রতিনিয়ত ভাবাতে বাধ্য করত, আর তা হল আয়াতের আচরণ। সে দীর্ঘক্ষণ ধরে অর্ণবের সাথে হাসি মুখে কথা বলতো, আবার কখনো হঠাৎ নীরব হয়ে যেত।
কখনো দোকানে কাজ করতে করতে আর চোখে অর্ণবকে দেখত, আর অর্ণব তার দিকে তাকাতেই সে মুচকি হেসে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিত। দেখতে দেখতে 15 দিন পেরিয়ে গেল। এরপর 1 মাস অতিক্রান্ত হয়ে গেল। অর্ণব এখন বিপণীর সবচেয়ে বিশ্বস্ত কর্মী হয়ে উঠেছিল। এক সন্ধ্যায় দোকান বন্ধ হওয়ার পর আয়াতের কাকা দোকানের লভ্যাংশ থেকে 10,000 রুপি বের করে অর্ণবের হাতে দিয়ে বললেন, বেটা, তুমি প্রচুর শ্রম দিয়েছ, এবার চাইলে তুমি নিজের বাড়িতে ফিরে যেতে পারো। অর্ণব রুপি হাতে নিল, কিন্তু তার দৃষ্টি বারবার আয়াতের দিকেই নিবদ্ধ হচ্ছিল। আয়াত মুচকি হেসে জিজ্ঞাসা করল, কি হলো অর্ণব, এত নিশ্চুপ কেন? অর্ণব কয়েক সেকেন্ড তার পানে তাকিয়ে রইল, অতঃপর ধীর স্বরে বলল, সত্যি বলতে কি, যখন আমি এই স্থানে এসেছিলাম তখন আমার কাছে কিছুই ছিল না, না অর্থ, না কোনো পরিচিত জন। কিন্তু তুমি আমাকে আগলে রেখেছ, ভরসা জুগিয়েছ, এবং টেরই পাইনি যে কখন তুমি আমার হৃদয়ের এত কাছাকাছি চলে এসেছ। এখন সত্যি বলতে আমার এখান থেকে প্রস্থান করতে ইচ্ছা করছে না, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এ কথা শ্রবণের পরই আয়াত একদম নিশ্চুপ হয়ে গেল। তার গাল লজ্জায় আরক্ত হয়ে উঠল। অতঃপর কোনো বাক্য ব্যয় না করেই লজ্জায় মাথা নিচু করে বিপণীর ভেতরে চলে গেল। অর্ণব সারা রাত নিদ্রা যেতে পারল না। বাইরে উপত্যকায় কনকনে হাওয়া বইছিল, কিন্তু অর্ণবের ভেতরে এক তুফান বইছিল। রজনী কেটে সকাল হতেই অর্ণব তড়িঘড়ি উঠে প্রস্তুত হয়ে নিল। সে নিত্যদিনের মতো দোকানে পৌঁছাল, কিন্তু আজ তার মন কাজের চেয়ে আয়াতের দিকেই অধিক নিবিষ্ট ছিল। আয়াত একবারও অর্ণবের দিকে তাকালো না। অর্ণবের মনে হলো হয়তো সে অপরাধ করে ফেলেছে। কিছুক্ষণ পর আয়াতের কাকা বিপণী থেকে বাইরে এলেন এবং হাসি মুখে বললেন, অর্ণব বেটা, একটু এদিকে বসো। অর্ণব কিছুটা ঘাবড়ে গেল। ঠিক তখনই আয়াতের কাকিমাও চলে এলেন। আয়াতের কাকা হাসি মুখে বললেন, আয়াত আমাদের সবকিছু জানিয়ে দিয়েছে, এবং সত্যি বলতে গত 1 মাস যাবৎ আমরা দুজনেই সবকিছু আজ করতে পারছিলাম। আয়াতের কাকিমা স্নেহভরে বললেন, অর্ণব, তুমি যখন প্রথমবার এখানে এসেছিলে তখন তুমি আমাদের কাছে একজন অপরিচিত ব্যক্তি ছিলে, কিন্তু যেভাবে তুমি পরিশ্রম করেছ, বিশ্বস্ততা দেখিয়েছ এবং আমাদের পরিবারকে আপন করে নিয়েছ, তা দেখে আমাদের মনে হয়েছে যে তুমি ব্যতিক্রম। তোমার হৃদয় যদি সত্যি নির্মল হয় আর তুমি যদি আমাদের মেয়েকে সুখে রাখতে পারো, তাহলে আমাদের কোনো অমত নেই। এ কথা শোনার পরই অর্ণবের চোখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে দোকানের ভিতর থেকে আয়াত ধীর পায়ে বেরিয়ে এলো। কয়েক সেকেন্ড পর সে এক চিলতে হাসির সাথে অর্ণবের দিকে তাকালো এবং ধীরে ধীরে মাথা অবনত করে নিল। অর্ণব বুঝে গেল এটাই তার সম্মতি। সেই দিনের পর পরিস্থিতি খুব দ্রুত পাল্টাতে শুরু করল। অর্ণব সবার প্রথমে আসামে নিজের বাড়িতে কল করল এবং তার পিতামাতাকে সব কথা অবগত করল। পরিবারের লোকজন আনন্দচিত্তে তাদের সম্মতি প্রদান করে দিলেন। কিছুদিন পর অর্ণবের বাবা মাও কাশ্মীরে পৌঁছালেন। দুই পরিবার যখন প্রথমবার একে অপরের সাথে পরিচিত হল, তখন পরিবেশটি অত্যন্ত আবেগঘন হয়ে উঠেছিল। ভাষা ভিন্ন ছিল, প্রদেশ ভিন্ন ছিল, কিন্তু হৃদয়ের নিজস্ব টান একই রকম ছিল। কিছুদিনের ভেতরেই অর্ণব এবং আয়াতের বিবাহ চূড়ান্ত হয়ে গেল। বিবাহের দিন সম্পূর্ণ পরিবেশ আলোয় সুসজ্জিত ছিল। উপত্যকার মাঝখানে শীতল বাতাস বইছিল, সানাইয়ের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল এবং চারিদিকে শুধু প্রফুল্ল মুখাবয়ব দেখা যাচ্ছিল। অর্ণব কখনো ভাবেনি যে উপত্যকায় সে একা ভ্রমণ করতে এসেছিল, সেখানেই একদিন তার বিবাহ সম্পন্ন হবে। বিবাহের পর অর্ণব নিজ শহরে ফিরে যাওয়ার ভাবনা চিরতরে ত্যাগ করল। সে স্থির করল যে এখন এটাই তার বাসস্থান। এবার দুজনে মিলে হস্তশিল্পের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে যুক্ত হল। ভোর থেকে রাত্রি পর্যন্ত দুজনেই প্রচুর পরিশ্রম করত। বিপণীতে এত ভিড় বাড়তে লাগল যে তাদের আরও দুজনকে কর্মী হিসেবে রাখতে হলো। কয়েক মাস পর অর্ণব দোকানের বাইরে একটি নতুন ফলক লাগাল। সেই ফলকে অঙ্কিত ছিল অর্ণব অ্যান্ড আয়াত ক্রাফটস বুটিক। আয়াত যখনই ফলকটি দেখল, তখন তার চোখ অশ্রুতে ভরে উঠল। সে হাসি মুখে অর্ণবের দিকে তাকিয়ে বলল, তুমি সত্যি সত্যি এই স্থানটিকে নিজের আবাস বানিয়ে নিয়েছ। অর্ণব হেসে জবাব দিল, আবাস কোনো ইট পাথর দিয়ে তৈরি হয় না, ভালোবাসার মানুষ দিয়ে তৈরি হয়। এক সন্ধ্যায় দোকান বন্ধ করার পর অর্ণব এবং আয়াত নদীর তীরে বসেছিল। সামনে পাহাড় ছিল, কনকনে হাওয়া বইছিল, স্রোতে চাঁদের আলো ঝিকমিক করছিল। অর্ণব আকাশের দিকে তাকালো এবং এক চিলতে হাসির সাথে বলল, আমি এখানে কেবল ঘুরতেই এসেছিলাম, কিন্তু হয়তো নিয়তির অন্য কিছুই কাম্য ছিল।
আয়াত মুচকি হাসল, অর্ণবের হাত আঁকড়ে ধরে বলল, মাঝে মাঝে গন্তব্য আমাদের টানে, আবার মাঝে মাঝে আমরা গন্তব্য খুঁজে নিই। শ্রোতারা, এই কাহিনীতে অর্ণব কেবল কাশ্মীরে ঘুরতে বেরিয়েছিল, কিন্তু নিয়তি তার জন্য অন্য কিছুই রচনা করে রেখেছিল। কখনো কখনো নিয়তি আমাদের এমন স্থানে পৌঁছে দেয় যেখানে যাওয়ার আমরা কেবল কল্পনাই করেছি। অর্ণব এক অজানা যাত্রায় বেরিয়েছিল। পথে সে শুধু অপরূপ পাহাড়, হ্রদ আর প্রান্তরই পায়নি, বরং এমন কিছু মানুষ পেয়েছিল যারা কোনো স্বার্থ ব্যতিলেকে তার পাশে দাঁড়িয়েছিল, তাকে আশ্রয় দিয়েছিল, তার ওপর ভরসা রেখেছিল, এবং পরিশেষে সে তার প্রকৃত ভালোবাসাকেও পেয়ে গেল। জীবনের সবচেয়ে বড় বাস্তব হল, যাত্রা কেবল লক্ষ্যে পৌঁছানোর জন্যই হয় না, কিছু যাত্রা আমাদের আসল জীবনের সাথে পরিচয় ঘটানোর জন্যও হয়। এই কাহিনী থেকে আমরা অনেক বড় একটি দর্শন লাভ করি যে মানুষের মন যদি পবিত্র হয়, লক্ষ্য সৎ হয় এবং পরিশ্রম করার ইচ্ছা থাকে, তবে পৃথিবীর যে কোনো প্রান্তে সে আপনজন খুঁজে পায়। অনেক সময় আমরা ভাবি যে জীবন কেবল আমাদের দীর্ঘশ্বাস, ছক অনুযায়ী চলে, কিন্তু রূঢ় সত্যটা হল, সৃষ্টিকর্তা কখনো কখনো আমাদের জীবনের জন্য আমাদের চেয়েও অনেক চমৎকার ছক কেটে বসে থাকেন। অর্ণবের কাছে না ছিল অর্থ, না ছিল কোনো পরিচিতি, না ছিল কোনো ঠিকানা, কিন্তু সে মনোবল হারায়নি। সে শ্রম দিয়েছে, মানুষের মন জয় করেছে, এবং সেই মন জয়ই তার সম্পূর্ণ জীবনটা পাল্টে দিয়েছে। এবার আপনারা হৃদয়ে হাত রেখে বলুন, যদি আপনারা অর্ণবের স্থানে থাকতেন, তাহলে এক অজানা প্রদেশে, যেখানে আপনার আপন বলতে কেউ নেই, সেখানে এমন কোনো ব্যক্তি যদি পেয়ে যেতেন যে আপনাকে সহায়তা করবে, আপনার পাশে দাঁড়াবে, এবং তারপর যদি আপনার তার সাথে প্রকৃত প্রেম হয়ে যায়, তাহলে আপনারা কি সিদ্ধান্ত নিতেন? আপনারা কি নিজেদের পুরনো জীবনে ফিরে যেতেন, নাকি নতুন স্থান, নতুন সম্পর্ক আর নতুন স্বপ্নের সাথে এক নতুন অধ্যায়ের সূচনা করতেন? আপনারা আপনাদের অভিমত অবশ্যই জানাবেন, কারণ আমি সত্যিই জানতে ইচ্ছুক আপনারা কি বেছে নিতেন। আর যদি আপনারা এমন হৃদয়স্পর্শী কাহিনী, বাস্তব কাহিনী এবং ভালোবাসায় মোড়া কাহিনী পছন্দ করেন, তবে এখনই আমাদের চ্যানেল গল্পের আসর অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এমন চমৎকার কাহিনী আপনাদের মিস না হয়ে যায়। ভিডিওটি মনোগ্রাহী লাগলে লাইক অবশ্যই করবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কমেন্টে নিজেদের প্রিয় পর্যটন কেন্দ্রের নাম অবশ্যই লিখবেন। তা সে আপনার নিজের শহরই হোক না কেন, আপনার জেলাই হোক না কেন, অথবা এমন কোনো স্থান যেখানে আপনার মন আজও বাধা পড়ে থাকে। হতে পারে আপনার অভিজ্ঞতাও একদিন এখানে শোনানো হবে। দেখা হচ্ছে পরবর্তী এমনই কোনো কাহিনীর সাথে। ততদিনের জন্য প্রফুল্ল থাকুন, আনন্দে বাঁচুন, সুস্থ থাকুন।